আপনারা দেখছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি। আর আজকে অনেক দিন পরে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার সিক্রেট ডায়েরিজ টিম আমাকে পাগল করে দিয়েছে যে আরবি তুমি তোমার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করো চ্যানেলে তোমার অডিয়েন্সের সাথে। তোমার সাথেও তো এত কিছু হয়েছে, তুমি কেন শেয়ার করছো না, এই সেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বেশ, আমি শেয়ার করব। তো আজকে আমি তাই আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলোকে নিয়েই আজকের এপিসোড। তো আমাকে আপনারা কমেন্টসে জানান যে আপনারা আজকে কে কোথা থেকে শুনছেন আর আজকের এপিসোড কেমন লাগছে। তো শুরু করি। এবার দেখতে গেলে আমার সাথে এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আমি অনেকটাই ছোট, আসলে অনেকটাই ছোট। আমি তখন নিচুক ক্লাস 1-এ পড়ি, 1-2 এরকম। তো এবার তখন সেই সময়টা ছিল যে যখন আমার বাবার বাবা মানে আমার দাদু মারা যায়। আমি দাদুই বলি, আমার মায়ের বাবাকেও আমি দাদুই বলতাম, আর আমি এখানেও দাদু বলতাম, কিন্তু বাবার বাবাকে আমি দাদুর থেকে বেশি দাদু ভাই বলতাম। তো এটা হয় যখন দাদু ভাই মারা যায়। তো সেই সময়টা এক তো বুঝতেই পারছেন সিচুয়েশন কেমন। এবার দাদুভাই যেদিন মারা যান ঠিক তার দুদিন পরে, একদম এক্স্যাক্টলি তার দুদিন পরে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্ন নাকি হ্যালুসিনেশন আমি এখনও ঠিক মতন কিছু জানি না, কিন্তু অদ্ভুতভাবে আমি যেটা দেখেছিলাম আমার মাও সেটা একই জিনিস দেখেছিল। তো যেটা আমি দেখেছিলাম সেটা কিছুটা এরকম ছিল যে রাত্রিবেলা, তখন আমি জানি না কটা বাজে, আর আমি স্পষ্ট বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে নিচতলা থেকে, মানে আমার বাড়িতে আমরা তখন দোতলায় থাকতাম, এখনও দোতলাতেই থাকি, কিন্তু এখন যেহেতু কাকা কাকিমারা ওরা এখানে নেই, ওরা ব্যাঙ্গালোর গেছে, তো এখন বাড়িতে শুধু আমি, আমার মা বাবা আর আমার ঠাকুমা আছে। তো আমি একা এই দোতলার ঘরটাতে, এটা আমার ঘর, এখানে আমি থাকি, আর নিচে মা বাবা আর ঠাকুমা থাকে। তখন যেহেতু যৌথ পরিবার ছিল তো সবাই আমরা একসাথে ছিলাম। তো এবার ওপরে আমি, মা আর বাবা তখন শুয়েছিলাম। এবার কিছুক্ষণের জন্য বাবা ওপরে শুয়েছিল, কিন্তু তারপরে বাবা নিচে নেমে চলে যায়, নিচে গিয়ে শোয়, কারণ খুব গরম ছিল তখন, আর তখনও ঘরের এসিটা লাগানো হয়নি, তখন এসির কোনো ইয়েই ছিল না। তো বাবা তাই নিচে চলে যায়, কারণ নিচের ঘরগুলো আপনারা হয়তো জানেনই, বলে প্রত্যেক জায়গায় যে নিচের ঘরগুলো ঠান্ডা থাকে কম্পেয়ার টু উপরের ঘরগুলো। ওর বাবা নিচে চলে যায়, শুয়ে আছি আমি আর মা এখানে। তো কটা মানে কত রাত হবে আমি জানি না, আমি দেখছি যে নিচতলা থেকে কেউ একজন উঠে আসছে। হ্যাঁ, একজন কেউ উঠে আসছে। তো খুব চেনা মানুষ, কিন্তু আমি বুঝতে পারছি না সেটা কি। তো সে উঠে এসে দরজায় নক করেছে। নক করার পরে তো আমি তখনও, মানে আমি এগুলো সব দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে গেলে কিন্তু টিপিক্যালি আমি শুয়ে আছি বিছানায়, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি। তো আমি তাই বললাম যে আমি জানি না যে এটা হ্যালুসিনেশন নাকি স্বপ্ন, কিন্তু আমি দেখতে পাচ্ছি, যদি আমি স্বপ্নই ধরি, আমি স্বপ্নতে দেখতে পাচ্ছি যে উঠে এসছে কেউ, এসে দরজায় নক করেছে, আর স্বপ্নতে আমি দেখতে পাচ্ছি যে আমি তার কাছে গেছি, গিয়ে আমি আমার ঘরের দরজাটা খুলেছি। খুলে দেখছি সেই মানুষটা আর কেউ নয়, আমার দাদু ভাই। তো এবার আমি তো অবাক, যা হয় স্বাভাবিক, তখন ছোট আমি, ওরকমভাবে দাদুকে দেখছি, তো একটু তো শক পাবই। তো এবার দেখেছি আমি, তো আমি জিজ্ঞেস করলাম যে দাদু তুমি উপরে কেন এসছো, কিছু দরকার হলে তুমি ডাকতে পারতে, আমি তো নেমে চলে আসতাম বা মা আসতো। বলছে না, আমি ডাকিনি, সবাই তোরা ঘুমিয়ে আছিস, আমি তাই ডাকিনি, আমার তোকে খুব দেখার ইচ্ছা করছিল, আমি তাই জন্য তোকে দেখতে এসেছিলাম। বললাম যে ও আচ্ছা। দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। তো বলছে যে হ্যাঁ, এবার তো সারা জীবনের মতনই শোয়া আর কি। দিয়ে আমার একটু অদ্ভুত লাগলো, কিন্তু আমি খুব একটা পাত্তা দিইনি, কারণ আমি বুঝতেই পারছি না যে জিনিসটা আমার সাথে কী হচ্ছে। তো এবার তখন দাদু বলে যে তোরা ভালো থাকিস, সুখে থাকিস বলে হঠাৎই অদৃশ্য মতন হয়ে যায়, মানে হাওয়ায় মিলিয়ে যায়।
আমি তারপরে দেখতে পাই না। আমি অনেকবার দেখলাম দাদু দাদু কোথায়, তো নেই। এবার এই যে দাদু দাদুটা আমি স্বপ্নে বলছি, আমি কিন্তু তখন সেটা রিয়েল লাইফেও আমি বলা শুরু করছি দাদু দাদু করে। এবার আমার মা যথারীতি আমি ওরকমভাবে বলছি বলে উঠে বসেছে, ভেবেছে হয়তো আমি ভয় টয় পেয়েছি বা কিছু। তো উঠে বসে বলছে, এই তুই কী করছিস, দাদুকে ডাকছিস কেন? বললাম যে না, আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি ওই জন্য। বলছে দাদু তো আর নেই, দাদু তো মারা গেছে। বললাম যে হ্যাঁ আমি জানি সেটা, কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, তোমাকে কাল সকালে বলবো। পরদিন সকালে আমি মাকে বললাম যে আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি। তো মা বললো যে ওটা একটু হয়, সদ্য বাড়িতে একটা শোকের পরিবেশ চলছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো এটা সচরাচর হয়, আর তুই ছোট মানুষ তাই জন্য আরও একটু হয়তো ভয় টয় পেয়েছিস বা কিছু হয়েছে ওই জন্য দেখছিস, এটা কোনো ব্যাপার নয়। মা খুব একটা পাত্তা দেন না, যেমন হয়। তো দাদুর শ্রাদ্ধের কাজের পরে এইবার স্বপ্নটা দেখে আমার মা। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি, রিলি সরি। আজকে আমি সমস্ত কিছু জানলা দরজা দিয়ে আমি বসে নিই আজকে। আমার রেগুলার যে সেট আপ থাকে, আজকে একটু আমি এমনিই বসেছি, কারণ রোদ হয়তো আপনারা খুব একটা বুঝতে পারছেন না, কিন্তু আমার জানলা দিয়ে খুব সুন্দর রোদ ঢুকছে। তো আমি একটু রোদ পোহানোর জন্য বসে আছি এরকমভাবে, কারণ ভালো ঠান্ডা পড়ে গেছে। আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য একটু রোদে বসে আছি। বাট ভেরি সরি, বাইরের এত নয়েজ আসছে এরকমভাবে, একটু প্লিজ কোঅপারেট করুন। কারণ রোদে বসতে তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে? আমার রোদে বসতে খুব ভালো লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম, দাদু শ্রাদ্ধের পরে এই স্বপ্নটা আমার মা দেখে। তো ঠিক এরকমই নয়, একটু আলাদা রকমের। মা দেখে যে দাদু অলরেডি আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আর মাকে ডাকছে এরকমভাবে। তো মা উঠে গেছে, উঠে বলছে যে কি আপনি উঠে এসছেন কেন, দরকার থাকলে ডাকতে পারতেন। বলছে যে না, তোমাকে কটা কথা বলার ছিল, সেটা হচ্ছে তোমরা ভালো থেকো, সুখে থেকো, বাস, আর কিছু না। তো মাও ওই দেখে একটু আতঙ্কে একটু ভয় পেয়ে গেছে যে মা আমি কি দেখলাম, হঠাৎ এইসব আবার কি। তো দিয়ে আমার বাবাকে বলে। বাবা তো বলে যে দূর, তুমি কি খেয়ে শুয়েছো, পেট ফেট গরম হয়ে গেছে, উল্টোপাল্টা স্বপ্ন দেখছো, কিছুই না, বাবা কি করে আসবে, বাবা তো আর নেই এখানে। তো মা বলে না আমি না দেখেছি স্বপ্ন। আমার বাবা খুব একটা পাত্তা দেয় না। তো তারপরে আমার মাও আমাকে পরে বলে যে তুই যেরকম স্বপ্ন দেখেছিলিস আমিও সেরকম স্বপ্ন দেখেছি। তো এটা আমার কাছে খুব অদ্ভুত। মানে আমি এখনও যখন এই ঘটনাটা মনে করি, আমি কিছুতেই আমি বুঝতে পারি না, আমি ফিগার আউট করতে পারি না যে ওটা সেদিন আদতে কি স্বপ্ন ছিল, নাকি হ্যালুসিনেশন, নাকি আমার কালেকটিভ আনকনশিয়াস। একটা ফেজ হয় যেটাকে বলি আমরা কালেকটিভ আনকনশিয়াস। আমাদের মনে হয় যে আমরা স্বপ্ন দেখছি বা হ্যালুসিনেট করছি, বাট আদতে ওটা ঘটছে আমাদের সাথেই রিয়েলে। হ্যাঁ, খুব কমপ্লেক্স ব্যাপারটা, কিন্তু এরকম একটা জিনিস হয়। তো এটা তো গেল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটা একটু ক্রিপি, দ্বিতীয় ঘটনাটা একটু ভালো রকমের ক্রিপি। তো একদিন কি হয়, তখন কোন ক্লাসে পড়ি আমি, 9-10, 9-10-এ পড়ি। তো এবার 9ই মোস্ট প্রবাবলি, 9, হ্যাঁ 9 হবে। তো আমি আমি ঠিক এই ঘরটাতে বসি, এরকমভাবেই টুলের ওপরে বসি, আমি তখন পড়ছিলাম। তো পড়তে পড়তে এবার আমার তখন সন্ধেবেলা কটা 7:30-8টা বাজে, 7:30-8টা বাজে। তো আমার ঘরের দরজাটা খোলা থাকে, কারণ নিচ থেকে যদি মা বা বাবা ডাকে যাতে শুনতে পাই। এরকমই শনিবার না রবিবার নাকি শনিবার হবে হয়তো, বসে পড়ছি, কারণ পরের দিন একটা ক্লাস টেস্ট হওয়ার কথা আমার। আমি বসে পড়ছি। এবার আমার হঠাৎ কি মনে হলো যে আমার ঘরের বাইরে থেকে আমাকে কেউ কনস্ট্যান্ট এরকমভাবে দেখছে। আমার এটা মনে হলো, জাস্ট দেখবেন এটা আপনাদের মনে হবেই যে যদি কেউ আপনাকে অনেক দূর থেকে দেখে, অনেকক্ষণ যদি দেখে, আপনার এক মুহূর্তের জন্য হলেও আপনার সিক্স সেন্স আপনাকে বলবে যে কেউ আপনার দিকে তাকিয়ে আছে, মনে হবে কেউ দেখছে। তো আমারও সেই মনে হওয়াটা হয়। তো আমি কি মনে হলো, আমি না একবার ওদিকে এরকমভাবে তাকালাম, তাকিয়ে যথারীতি দেখছি কেউ নেই। ভাবলাম যে দূর, আমি ফালতুই কী সব মনে করছি, একটু বেশি ভূতের সিনেমা দেখা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভূতের সিনেমাতে ভয় পাই না আমি খুব একটা। হ্যাঁ, একটা সিনেমাতে পেয়েছিলাম, অনেক ছোট ছিলাম তখন, ওই জন্য পেয়েছিলাম, নাহলে খুব একটা ভূতের সিনেমাতে ভয় পাই না। তো
আমি তাকালাম, তাকিয়ে দেখলাম কেউ নেই। তাই ভাবলাম যে না না, মনের ভুল হবে, কিচ্ছু নয় ওসব। কিন্তু কিছুক্ষণ পরে আমার আবারও মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে। তো এবার আমি কি করি, এবার আমি বাইরে গিয়ে আমি একটুখানি উঁকি মেরে দেখে আসি, এদিক ওদিক একটুখানি দেখি উঁকি মেরে যে কেউ কি আছে, কিছু কি। দেখলাম না, কিছু নেই। এরপর যেটা হয় সেটা একটু ক্রিপি। আমি যখন একটু বেরিয়ে গিয়ে দেখতে গেছিলাম যে কিছু আছে কি নেই, এবার তখন বেরিয়ে গিয়ে দেখেছি কিছু নেই। এবার আমার একটু মানে মানে আমার ঘর, তার উল্টো দিকে একটা সোজা এরকম বরাবর গিয়ে একটা ঘর আছে। তো সেটা বেসিক্যালি প্রথম দিকে আমার দাদার ঘর ছিল, মানে আমার দাদা ওখানে বসে, ওটার স্টাডি রুম, ওর নিজস্ব পার্সোনাল ঘর মতন ছিল যেখানেও বসে পড়াশোনা করতো, যা খুশি করতো। এখন সেটা টাইপ অফ স্টোর রুম হয়ে গেছে। আর স্টোর রুমের দরজাটা আমরা স্বাভাবিকভাবে সবসময় লক করেই রাখি, মানে এমনি বন্ধ করে রাখি, কারণ বেসিক্যালি মানে আমার বাড়ির আশেপাশে খুব বিড়ালের আনাগোনা আছে। তো বিড়াল যখন তখন এসে উঠে ওখানে বসে থাকে, ঘরে চলে যায়। এবার বুঝতে তো পারবো না যে ও ভেতরে আছে কি না, তো যাতে কোনো ওর ক্ষতি না হয়ে যায় বা ও যাতে ওখানে আটকে না পড়ে যায়, তো ওই জন্য আমরা ওই ঘরটা দিয়ে রাখতাম। এবার মা হয়তো কোনো সময় মাঝখানে এসেছিলো কোনো জিনিস বের করতে বা কিছু, তো মা শুধু ভেজিয়ে দিয়ে গেছিলো, মা ওটা বন্ধ করেনি। এবার আমি সব দেখে দেখে ফিরে আসছি ঘরে। এবার ঘরে এসে যখন ঘরের দরজাটা দিচ্ছি, ওদিকে যখন আমি তাকিয়েছি ওই ঘরটার দিকে, আমি দেখলাম দরজাটা দেয়া ছিল, হট করে দরজাটা না হালকা করে নিজের থেকে খুলে যায় অর্ধেকটা। এবার আমি ভাবি হাওয়া তো চলছে না, আমার বাড়ি ঘরের তো সমস্ত জানলা দরজা দেওয়া, হাওয়া চলছে না, ওই ঘরেরও ভেতরে যে জানলাটা আছে সেটাও দেয়া আমি জানি, তাহলে খুললো কি করে? তো আমি আমি খুব একটা কিছু বুঝতে পারি না। তো আমি তারপরে নিজের দরজাটা আস্তে আস্তে করে দিই। এবার আমি দেখতে পাচ্ছি যে যত আমি নিজের দরজাটা দিচ্ছি আস্তে আস্তে করে, ওই দরজাটা তত বেশি খুলে যাচ্ছে যেন। আর আমি তত ওদিকে এরকমভাবে তাকিয়ে আছি, বোঝার চেষ্টা করছি যে কী ব্যাপার। তো একটা এরকম দেখতে দেখতে তাকাতে তাকাতে আমার একটা পয়েন্টে মনে হলো যে না, আমি চট করে দরজাটা দিয়ে দিই। তো আমি যখন দরজাটা দিয়ে দিয়েছি, ও ঘর থেকে একটা বীভৎস জোরে আওয়াজ হয়, অ্যাজ ইফ কিছু পড়ে গেছে বা কিছুর একটা আওয়াজ হয়েছে। তো সেটা শুনে আমার বাবা উঠে এসছে। বাবা উঠে এসে আমাকে বকাবকি করছে যে এই তুই কীরকমভাবে দরজা দিচ্ছিস, কী করছিস, ভাঙচুর না পড়াশোনা করে, যা হয় বকাবকি দিচ্ছে। তা বললাম যে না, আমি কিছু ফেলিনি, আমার ঘরে কিছু পড়ে যায়নি, তুমি দেখো সব ঠিক আছে, হয়তো ও ঘরে কিছু হয়েছে। তো আমি তখন আমার বাবার সাথে যাই, গিয়ে ঘরে টিউবলাইটটা ছিল, তো লাইটটা জ্বালিয়ে দেখি যে সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে গেছে। মানে একটা পুরো কাগজের এই এতটা উঁচু অবধি এরকম বাঞ্চ রাখা ছিল। বাবা কাগজ পড়ে, তো যেগুলো পড়া হয়ে যায় সেগুলো বাঞ্চ করে রেখে তারপরে বিক্রি করে দেয়। তো বাঞ্চ রাখা ছিল, ওই বাঞ্চটাকে মা ভালো করে নারকেল দড়ি হয় না, নারকেল দড়ি দিয়ে বাঁধা ছিল। তো বাঞ্চ রাখা ছিল, এবার ঘরে গিয়ে দেখছি বাঞ্চ শুদ্ধ সব পড়ে গেছে মাটিতে। আর তার সাথে কিছু একটা কাঠের বক্স মতন ছিল, ওর মধ্যে হয়তো কিছু ছিল আমি জানি না, তো সেটা পড়েছে, সেইটার খুব বাজে আওয়াজ, কারণ ওটা অনেক বড় বক্স ছিল, ওর মধ্যে হয়তো কিছু দরকারি জিনিস ছিল, সেটা পড়ে গেছে, সেইটার এরকম আওয়াজ। এবার বাবা বলছে যে আমি তো এটাকে একটা কোনায় সাটিয়ে রেখেছিলাম খাটের সাথে, তো পড়ে যাওয়ার কথা নয়। আবার আমাকে বলছে তুই ফেলেছিস নাকি? আমি বললাম যে আমি তো জানি না ওই বাক্সটাতে কী আছে, আমি হাত দিয়ে ফেলতে যাবো কেন? ও অদ্ভুত লাগলো আমার আর বাবার, বাবা পড়ে গেল কি করে। বাবা বললো যে তাহলে কি বিড়াল এসছে? বলে আমরা অনেকক্ষণ খুঁজলাম, বললাম না কিছু নেই। বললাম যে বিড়ালের কি মাথা খারাপ হয়ে গেছে? বিড়াল তো আর এরকমভাবে করবে না। তা আমি ঠিক বুঝতে পারি না যে ব্যাপারটা কি হয়। এইটা একটা রহস্যময় ব্যাপার যে আমি দেখলাম যে ও ঘরের দরজাটা হালকা করে খুলে যাচ্ছে, পর মুহূর্তেই আমি দরজা দেওয়ার পরে একটা বিশ্রী রকমের আওয়াজ। এটা খুব অদ্ভুত লেগেছিল যে কী ব্যাপার। তারপরে এই যে আমি কনস্ট্যান্ট কারণ নজরবন্দি হয়েছে, কেউ আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, এই জিনিসটা শুধু আমার একার ফিল হয়নি। আমার একজন খুব প্রিয় বান্ধবী আছে, তো সেও যখন আমার বাড়ির মাঝে সাঝে আসে আমার সাথে দেখা করতে, তারপরে সিনেমা দেখতে, আনন্দ করতে, তো একদিন আমার বাড়ি এসছে। আমরা ওই একটা
প্ল্যান করেছিলাম একটা সিনেমা দেখবো আমার টিভিতে। সো এসে আমি ওকে বসিয়ে রেখে আমি বললাম যে তুই সিনেমাটা পজ করে রাখ কিছুক্ষণের জন্য, আমি তোর আর আমার লাঞ্চটা নিয়ে আসছি। হ্যাঁ, বেসিক্যালি আমরা এই ঘরে বসেই আর কি সিনেমাটা দেখবো একসাথে লাঞ্চ করতে করতে। তো আমি নিচে গেছি। তো তার আগে এই সিনেমা দেখার আগে বেসিক্যালি ও আর আমি যেহেতু সেম কলেজে পড়তাম, এখন পাস আউট হয়ে গেছে, মানে বেসিক্যালি আমি আর ও হচ্ছি স্কুল লাইফ ফ্রেন্ডস। হ্যাঁ, ও আমার থেকে 2 বছরের সিনিয়র হয়। তো ও তো কলেজ পাস আউট করে গেছে, আমি এখনও চলছি, ও এখন MBA পড়ছে। এবার তো ও বেসিক্যালি সেদিন বাড়ি এসেছিলো আমাকে আমার একটা প্রজেক্টে হেল্প করার জন্য, ফটোগ্রাফির একটা প্রজেক্ট ছিল, তো আমার মডেল হয়েছিল। তো ও তখন ও তো শাড়ি টাড়ি পরে মডেলিংয়ের শ্যুটস হয়ে গেছে সব কিছু, ফটো তোলা। তো আমি ওকে বললাম যে তুই সিনেমাটা চালিয়ে পজ দিয়ে রাখ, আর তুই শাড়িটা ছেড়ে নে, তুই জামাটা পরে নে, আমি নিচে গিয়ে তোর আর আমার লাঞ্চটা নিয়ে আসছি। এবার আমি যখন লাঞ্চটা এনেছি, আমি খেতে বসেছি, মানে খেতে বসবো, সিনেমাটা চালাবো, বললো যে শোন না, তুমি কিছু বলার আছে। আমি বললাম হ্যাঁ বল। বলছি এই যে তুই বলতিস না যে তোর এই ওপরে তোর মনে হয় যে কেউ তোকে সবসময় দেখছে, এই জিনিসটা না আমারও একটু মনে হয়েছে। আমি বললাম কখন? ও বলছে এই যে তুই লাঞ্চ আনতে গেলি না, এই যে 10-15টা মিনিট, আমার না কনস্ট্যান্ট মনে হচ্ছিলো যে আমাকে কেউ দেখছে, খুব খুব কাছ থেকে আমার মনে হচ্ছিলো কেউ আমাকে দেখছে। এটা শোনার পরে আমি একটু ভাবুক হয়ে যাই, মানে আমি ভাবতে শুরু করি তাহলে কি সত্যি কিছু গন্ডগোল আছে নাকি নাকি এমনি, বুঝতে পারছি না। এটা এটা খুব একটা উইয়ার্ড যে আমি ছাড়া, মানে দেখুন, যদি শুধু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স হতো, অনেকে বিশ্বাস করতো না, বলতো হয়তো আমি বাজে বকছি, ঢপ দিচ্ছি। কিন্তু আমাকে ছাড়াও আমার বন্ধুর সাথে হয়েছে এরকমভাবে, আমার মায়ের সাথে হয়েছে। তো এটা তো একটা চিন্তার বিষয়। তো যাই হোক, এগুলো হয়েছে। লাস্ট যে ঘটনাটা এখন অবধি আমার সাথে ঘটেছে, এটা জাস্ট কিছুদিন আগে, মানে স্পয়লার দেব না, কিন্তু ভেরি সুন একটা সিনেমা তো রিলিজ করেছে চ্যানেলে, আপনারা দেখতে পাচ্ছেন, দ্য লক ডোর। সেটা দেখে কমেন্টসে আমাকে জানাবেন যে কার কেমন লেগেছে। তো এইটার পরে আরও একটা সিনেমা রিলিজ করব আমরা, সেটা কবে সেটাও বলবো না, সব সারপ্রাইজ। কিন্তু ওইটা যে থিমের ওপরে করা হয়েছে, সেটাও বেসিক্যালি একটা সত্যি ঘটনা, ওরকম সত্যিই একজনের সাথে ঘটে গেছে। আমারই একজন সাবস্ক্রাইবার, উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, তো ওনারই ঘটনাটা আমি সিনেমার মাধ্যমে পোর্ট্রে করেছি। কিন্তু সিনেমার থিম যেটা, সেটা আমার সাথে আদতে রিয়েল লাইফে ঘটেছে। এবার জাস্ট সিনেমাটা বানানোর পরেই কিছুদিন বাদে আমি এরকম, মানে রাত্রিবেলা তখন 2-3টে না 2-2:30 হবে, আমি আসলে তখন বসে বসে আমার কলেজের একটা প্রজেক্টের জন্য কাজ করছিলাম ল্যাপটপে বসে বসে। তো আমি শুনতে পাই যে আমাকে আমার মা ডাকছে। দুবার ডাকলো, দুবার ডাকার পরে এবার আমি সারাদিনই দুবার ডাকার পরে, ঠিক আছে, আমি ভাবছি ধুর, রাত্রিবেলা আমার মা কেন ডাকছে, এই তো কাজ হয়ে গেছে, শোবো, আর পাত্তা দিইনি। দিয়ে আমার কি মনে হলো, না ভুল বললাম একটু, সরি, মা নয়, আমাকে আমার বাবা ডাকছে। তো আমি ভাবলাম যে বাবা এত রাতে ডাকছে, ঠাকুমার শরীর টরীর খারাপ হলো না কি। তো প্রথমবার যখন ডেকেছে ভাবলাম যে ধুর কেন ডাকছে, দিয়ে আবার ডেকেছে। দ্বিতীয়বার যখন ডেকেছে তখন আমার মনে হলো যে ঠাকুমার কি তাহলে শরীর টরীর খারাপ হয়েছে, কারণ রিসেন্টলি আমার ঠাকুমার শরীরটা একটু খারাপই যাচ্ছে, খুবই খারাপ। মাঝখানে মানে পুজোর সময়টা খুব বাজে রকমের সোডিয়াম লেভেল ফল করে গেছিলো, তো তারপরে হেলথ কমপ্লিকেশনস একটার পর একটা হয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম যে আবার কি কোনো শরীর টরীর খারাপ করেছে নাকি। তো কি মনে হলো, দ্বিতীয়বার ডাকার পরে সারাদিনই, তারপর মনে হলো যে একবার জিজ্ঞেস করি কে। তো বললাম কে, বাবা, কোনো উত্তর নেই, ঠিক আছে। তা আমি কিছু আর না বলে, কোনো কথা না বলে আমি শুধু শুয়ে পড়ি চুপচাপ। আমি আবারও পরের বারও ডেকেছে, কিন্তু আমি আর সাড়া না দিয়ে আমি জাস্ট শুয়ে পড়ি, আমি কিচ্ছু বলি না, আমি ল্যাপটপ গুছিয়েই
ওয়াশরুমে ফ্রেশ হতে আমি আর যাইনি ওয়াশরুম, আমি জাস্ট সোজা মশারি অর্ধেক টাঙানোই ছিল, আমি আর একটা খুঁট টাঙিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালবেলায় উঠে আমি বাবাকে জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে কাল রাত্রিবেলা এরকম 2টা-2:30 নাগাদ ডেকেছিলে কোনো কারণের জন্য, গুড্ডি ঠিক আছে? মানে আমি আমার ঠাকুমাকে গুড্ডি বলে ডাকি, তো গুড্ডি ঠিক আছে? বলছে যে 2-2:30? তো তোর কি মাথা খারাপ? এই 2-2:30-র সময় আমি তোকে ডাকতে যাবো কেন? আর গুড্ডি একদম ঠিক আছে, আমি 2-2:30-র সময় ডাকিনি, তুই 2-2:30 অবধি জেগে জেগে কী করছিলিস? বকা চালু করে দিয়েছে। বললাম না, আমি কলেজের একটা কাজ করছিলাম, তো 2টো বেজে গেছে, বুঝতে পারিনি। আমি দেখলাম যে তুমি ডাকছো, ভাবলাম ফোন করবো, আমি ফোন করিনি, তা আমি ডিরেক্ট। তো বলছে না না, 2-2:30-র সময় কেন ডাকতে হবে, মাথা খারাপ? তখন আমি অঘোরে ঘুমিয়ে, আমি 2-2:30-র সময় কে ডাক? এইটা শুনে আমার একটু ভয় লেগেছে, অনেস্টলি বলছি, আমার একটু ভয় লেগেছে। কারণ এরম রাত্রিবেলায়, তাও পার্টিকুলারলি ওই টাইমের সময় ওরকমভাবে চেনা গলা করে কেউ ডাকছে। তারপরে আমি পরদিন সকালে জানতে পারছি যে না, যার গলা করে ডাকা হয়েছে সে তো ডাকেনি আদতে। এই জিনিসটা আমার সত্যি একটু ভয় লেগেছিল। আমি তারপরে 2টো দিন পুরো এই ভাবনাতেই ছিলাম যে কি হলো জিনিসটা আমার সাথে। তা আমি আমার এই যে বন্ধুটার কথা বলছিলাম, ওকে ফোন করে বলি যে জানিস তো এরকম একটা ঘটনা ঘটেছে। ও তো আমাকে বললো যে তুই খুব ভালো করেছিস, সাড়া দিসনি, কারণ এরকম সাড়া দেওয়া উচিত না কিছু হলে। তো আমি বললাম যে হ্যাঁ, কিন্তু কেন হলো, কি ব্যাপার, ইতিবৃত্তান্ত বুঝতে পারলাম না। কিন্তু এইটা লাস্ট ঘটনা যেটা আমার সাথে এখনো অবধি ঘটেছে, ভৌতিক, যেটাতে আমি সত্যি ভয় পেয়েছি। তো এই ছিল আমার সাথে ঘটনা, যেগুলো আমার সাথে ঘটে গেছে। তো আজকে তো আমি আমার ঘটনাগুলো আপনাদেরকে শেয়ার করে দিলাম। এবার আপনারাও যদি কেউ চান, তাহলে আমার সাথে এসে লাইভ স্টেজে বসে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন, বলতে পারেন আমাদের অডিয়েন্সকে। আমি খুব চাইবো আপনাদের মধ্যে কেউ আসুন, এসে আমার সাথে এখানেই বসে কথা বলুন। সেটা আমরা টেলিকাস্ট করি, লাইভ টেলিকাস্ট হবে চ্যানেলে। আপনার সাথে সাক্ষাৎকারও হবে, আপনার ব্যাপারেও জানা হবে, আর আপনার গল্পও শোনা হবে, কারণ প্রতিটা গল্পই কিছু না কিছু বলে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আবার আপনাদের সাথে আপকামিং নেক্সট ভিডিওতে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন।